গল্পটা শুরু হয় ভবিষ্যৎ দুনিয়াকে দেখে, যেখানে পৃথিবীতে একটা ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছিল। এই ভাইরাসের মহামারীতে মারা গিয়েছিল পৃথিবীর প্রায় সমস্ত মানুষ। এই ভাইরাসটা এত দ্রুতই ছড়িয়ে পড়ছিল যে খুব কম সময়ের মধ্যে মানব সভ্যতা একদম ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়ায়। পৃথিবীর প্রত্যেকটা জায়গা পূর্ণ হয় বিশৃঙ্খলা আর নরখাদকের আস্তানায়। মানে সব জায়গায় খাবারের অভাব শুরু হয়ে যায়, আর শুরু হয়ে যায় অরাজকতা। একে তো ভাইরাসের কারণে মানুষ মারা যাচ্ছে, তার উপর আবার পৃথিবীতে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার জন্য মানুষ মানুষকেই মেরে ফেলছে। আর এইভাবেই দেখতে দেখতে মাত্র গুটি কয়েক মানুষ এখন পৃথিবীতে বেঁচে আছে, যারা কিনা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর একটা মাত্র দ্বীপ ছিল, যেটা পৃথিবীর মাঝখানে অবস্থিত। এই দ্বীপটির নাম হেলগোল্যান্ড, আর এটি হলো পৃথিবীর বর্তমান সব থেকে বেশি সুরক্ষিত জায়গা। এই দ্বীপটি অবস্থিত জার্মানিতে। পৃথিবীর অন্যান্য জায়গা থেকে এই দ্বীপটি অনেকটা দূরে ছিল, যার কারণে এখনো পর্যন্ত সেই ভাইরাসটি এই পর্যন্ত পৌঁছে পারেনি। তাই মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সবাই মিলে তাদের এখানে এক নতুন পৃথিবী গড়ে তুলেছে। এই দ্বীপটিতে বসবাস করে মাত্র 513 জন মানুষ। তারা অনেক শান্তিপূর্ণভাবে এখানে মিলেমিশেই থাকে। তবে এই দ্বীপটিকে ঠিকমতো রাখার জন্য এখানে কিছু অদ্ভুত অদ্ভুত নিয়মকানুন আছে। আর তার মধ্যে একটি হলো, যখনই এই দ্বীপটিতে নতুন কোনো শিশুর জন্ম হয়, তখন ওই দ্বীপে যে মানুষরা অবস্থান করছে তাদের মধ্যে থেকে একজনকে মরতে হবে। আসলে যাতে করে জনসংখ্যা কোনোভাবেই বৃদ্ধি না পায়, সেই জন্যই এই নিয়মটি বানানো হয়েছিল। এই জায়গায় যা কিছু তৈরি হয়েছে তা শুধুমাত্র 513 জন মানুষের জন্যই। আর এই নিয়মের জন্যই এখানে প্রত্যেকটা মানুষই সমানভাবে তাদের অধিকার পায়। তো এই দ্বীপে তো সমস্ত নিয়মকানুন অনেক কঠোরভাবেই পালন করা হয়। আর যদি কোনো ব্যক্তি ভুল করেও এই নিয়মের বাইরে যায় বা কোনো নিয়ম ভঙ্গ করে ফেলে, তাহলে এখানে যে লিডার বোর্ডটা আছে, ওই বোর্ডটা থেকে তার নাম নিচের সারির দিকে যেতে থাকে। আসলে এটা এমন একটা বোর্ড যে ওই দ্বীপে বসবাসকারী 513 জন মানুষের র্যাঙ্কিং রয়েছে। অর্থাৎ এখানে যে মানুষ সব থেকে বাধ্য, মানে নিয়মকানুন মেনে চলে, তার র্যাঙ্কিং তত উপরের দিকেই থাকবে। আর এভাবেই প্রায় 1 থেকে 513 পর্যন্ত র্যাঙ্কিং আছে। আর যারা র্যাঙ্কিং এ উপরের দিকে থাকে তাদেরকে মূল্যায়ন করা হয় সব থেকে বেশি, এমনকি তাদের মতামতও বেশি গ্রহণ করা হয়। আর যাদের নাম ওই বোর্ডে একদম নিচের সারিতে থাকে তাদের মৃত্যু তো অবধারিত। আর এরকমই সব কঠোর নিয়মের মাধ্যমে এই দ্বীপটি চলছিল। আর দেখতে দেখতে প্রায় 15টি বছর পার হয়ে যায়। এরপরে আমরা এমিলি নামের একটা মহিলাকে দেখতে পাই, যে কিনা আজকে একটা সন্তানের জন্ম দিচ্ছিল। আর তার এখানে ডোরা নামের একজন রিপোর্টার আসে, যে কিনা এই পুরো প্রসেসটাই ক্যামেরায় রেকর্ড করে রাখছিল। আর কিছুক্ষণের মধ্যে তাদের দ্বীপে নতুন একটা শিশুর জন্ম হয়। বাচ্চা এবং মা দুইজনই একদম সুস্থ আছে। বাচ্চাটা ছিল একটা মেয়ে শিশু। এরপর তার দাদা ওই বাচ্চা মেয়েটিকে অনেক আদর করে। আর তারপর কিছু মানুষের সঙ্গে সে একটা পাহাড়ের কিনারায় চলে যায়, কারণ আজকে তার জীবন বিসর্জন দেওয়ার পালা। কারণ এই দ্বীপে তো এরকমই নিয়ম যে একটা নতুন বাচ্চা জন্ম হলে ওই দ্বীপের একজনকে মরতে হবে। আর এখন যেহেতু বাচ্চাটা তার পরিবারে জন্ম নিয়েছে, তাই সে নিজে থেকেই তার জীবন বিসর্জন দিতে প্রস্তুত ছিল, কারণ তার অনেক বয়স হয়ে গিয়েছে। সে আর এমনি বেশি দিন বাঁচবে না, তাই সে চাচ্ছিল না যে তার জন্য অন্য কেউ মারা যাক। তো এরপরও সে নিজের ইচ্ছাতে অনেক উঁচু পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নেয়। এদিকে আমরা হসপিটালের আর একটা দৃশ্য দেখতে পাই, যেখানে এমিলির আবার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। এরপর ডাক্তার তাকে চেক করলে গিয়ে দেখতে পায় যে এমিলির পেটে আরও একটা বাচ্চা আছে, মানে সে আজকে যমজ বাচ্চারই জন্ম দিয়েছে। সঙ্গে সঙ্গে তো সেখানে আর একটা ফুটফুটে শিশুর জন্ম হয়। তারাতে কেউ কল্পনাই করতে পারেনি যে আজকে এমন একটা ঘটনা ঘটে যাবে। এখন এই বিষয়টি অনেক জটিল হয়ে দাঁড়ায়, তাই ওই দ্বীপের কমিটির পক্ষ থেকে অনেক দ্রুত একটা মিটিং ডাকা হয়। ওই দ্বিতীয় বাচ্চাটির ব্যাপারে এখন কি করা যায়, সেটাই ছিল এই মিটিং এর মূল আলোচনা। এখানে তাদের লিডার ছিল ব্রিটিশ নামের একজন মহিলা। যেহেতু টুইন বেবি জন্ম নিয়েছে, তাই আমাদের উচিত 2টা বাচ্চাকেই রাখা। আর যেহেতু একটা বেবির জন্য তাদের দাদা জীবন দিয়েই দিয়েছে, তাই এখন অন্য একজনকে আমাদের মারা একদম উচিত হবে না। আর আমরা এখন অন্তত আমাদের জনসংখ্যা 513 থেকে 514 করতে পারি। কিন্তু অন্য একজন মানুষ তখন বলে যে আমাদের এই নিয়ম তো বহু বছর ধরেই চলছে, আর এখন যদি আমরা এর কোনো ব্যতিক্রম ঘটনা ঘটাই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিক একই কাজই করবে। আর এর মাধ্যমে আমাদের দ্বীপের এই জনসংখ্যা কোনোভাবে আমরা ধরে রাখতে পারবো না। এখন যেহেতু সেখানে দ্বিমত চলে এসেছে, তাই সবাই অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আর এরপর সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে একটা গণভোটের আয়োজন করা হবে। আর এই দ্বীপের মানুষ যে মতামতের উপর ভোট দেবে, সেটাই বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হবে। আর জনগণ রায় দেবে যে কে বাঁচবে আর কে মরবে। তাদের দ্বীপের একটা নিজস্ব টিভি চ্যানেলও ছিল, যেখানে প্রতিদিন একটা করে নিউজ পাবলিশ হয়। আর আজকে সেখানে এমিলির যমজ বাচ্চা হওয়ার নিউজটা টেলিকাস্ট করা হচ্ছিল। আর একই সাথে মানুষকে ওই বোর্ডের কথাও মনে করিয়ে দেওয়া হচ্ছিল, যেখানে একটা চার্ট শো করা হচ্ছিল। এই সম্পূর্ণ নিউজটা ওই দ্বীপের প্রত্যেকটা মানুষই দেখছিল।
সেখানে তখন আমরা ক্রিস্টিয়ান নামের একটা ছেলেকে দেখতে পাই, যে বোর্ডে দেখতে পাই যে তার সিরিয়াল হলো 511। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই দ্বীপে লোক আছে মাত্র 513 জন, আর সেখানে তার সিরিয়াল 511। তার মানে খুবই শীঘ্রই তার মৃত্যু অবধারিত, কারণ শেষের পজিশনে থাকা মানুষদেরকে নিয়ে ওই গণভোটের আয়োজন করা হয়। তো ক্রিস্টিয়ানা তো এই বিষয়টা নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। তখন আমরা ক্রিস্টিয়ানের হেনরিক নামের আরেকজন বন্ধুকে দেখতে পাই। সে তার বন্ধুকে বলে যে যদি এবার মৃত্যুর জন্য আমি নির্বাচিত হই তাহলে কিন্তু আমি কোনোভাবেই লাফ দিব না। তখন হেনরিক তাকে বলে যে তুমি কি ভুলে গিয়েছো সর্বশেষ যে ব্যক্তিটি বাঁচার জন্য চেষ্টা করেছিল তাকে কিন্তু সবাই মিলে খাঁচায় বন্দি করে ওই পাহাড় থেকে ফেলে দিয়েছিল, আর এইভাবে মৃত্যুর যন্ত্রণা কিন্তু আরো বেশি কষ্টদায়ক। তো এবার আমরা এলিস নামের আরেকটা বৃদ্ধ মহিলাকে দেখতে পাই, যাকে আসলে এই দ্বীপের আবর্জনা বলেই মনে করা হয়। আর তার যেহেতু এখন অনেক বয়স হয়ে গিয়েছে, তাই ওই বোর্ডে তার নাম্বার ছিল 512। তার এই দ্বীপকে দেওয়ার মতো কিছুই নেই, আর সে কোনো অবদানও রাখতে পারবে না, তাই ইচ্ছা করে তার নামটা এত নিচের পজিশনে রাখা হয়েছে। এরপর আমরা এরিয়ান নামের আরো একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা ছিল 513 নম্বরে, মানে সর্বশেষ নাম্বার, কারণ তাকে এখানকার একজন ক্রিমিনাল হিসেবেই গণ্য করা হয়েছে, যেটা জানতে পারার পর তার ওয়াইফ লিসা অনেক কষ্ট পায়। অন্যদিকে আমরা আবার মার্ক নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, তার সঙ্গে তার ছেলে লিনাসও ছিল। তারা দুইজন মিলে একটা ল্যাবে চলে আসে। আসলে মার্ক একজন ডক্টর, তারা দুইজনে মিলে তাদের ল্যাবে একটা ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করছিল, যেটা ছিল এই পৃথিবীতে ছড়িয়ে পড়া ভাইরাসের প্রতিষেধক। কিন্তু তাদের কাছে তো পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্র, এমনকি কোনো নমুনাও ছিল না। তাই মার্ক সিদ্ধান্ত নেয় যে সে এই রিসার্চটা বন্ধ করে দেবে, কারণ প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া কোনোভাবে এই রিসার্চ চালিয়ে যাওয়া পসিবল নয়। আর তারপর আমরা জোরিক নামের একজনকে দেখতে পাই, সে এখানে মার্কের সঙ্গে কাজ করতে যাচ্ছে। আসলে তারা পুরো শহরে এক ধরনের মেডিসিন ডেলিভারি করে। প্রথমে তারা চলে যায় এরিয়ানদের বাড়িতে, আর তার সঙ্গে তখন তার ওয়াইফ লিসাও ছিল। জোরিককে যখন লিসা দেখতে পায় সে তো অনেকটা রেগে যায়। সে বলে যে আমার হাজবেন্ডের লাস্ট পজিশনের জন্য তুমিই দায়ী। কিন্তু জোরিক তাকে মনে করিয়ে দেয় যে তুমি ভুলে গিয়েছো, তোমার কারণেই তোমার হাজবেন্ড আজকে লাস্ট পজিশনে এসেছে, কারণ এরিয়ান তো তোমার জন্য মেডিসিন চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। আর এখানেই তখন কথায় কথায় জোরিক আর লিসার মাঝে বেশ ঝামেলা শুরু হয়ে যায়। আসলে ওই মেডিসিন দেওয়ার কথা ছিল মার্কের, কিন্তু মার্ক তো কারো পারমিশন ছাড়া কোনোভাবে এই মেডিসিন কাউকে দিতে পারবে না। তো তারা যখন এইসব বিষয় নিয়ে অনেক বেশি তর্ক করছিল, তখনই সেখানে তাদের একজন প্রতিবেশী আসে। আর সে এখানে আসার পর ডাক্তার মার্ককে জানায় যে তুমি কি জানো লিসা এবং এরিয়ান ফেক ভোট কিনেছে, যেটা জানাজানি হয়ে গেলে কিন্তু তাদের বিপদ আরো বেশি বেড়ে যাবে। এরপর তারা মার্কের কাছে গিয়ে অনুরোধ করে যে সেখানকার লিডার ব্রিটিশকে যেন একটু বুঝিয়ে বলে, যাতে করে তার হাজবেন্ডের পজিশনটা একটু ওপরের দিকে উঠে যায়। তো এখন যেহেতু মার্কের সঙ্গে ব্রিটিশের একটু ভালো সম্পর্কই ছিল, তাই সে লিসাকে কথা দেয় যে আমি যতটুকু সম্ভব তোমার হাজবেন্ডের জন্য চেষ্টা করব, কিন্তু ভবিষ্যৎ কি হবে তা কিন্তু আমি বলতে পারবো না। তো অন্যদিকে আমরা এমিলিকে দেখতে পাই। সে যখন ঘুম থেকে ওঠে তখন দেখতে পায় যে তার একটা বাচ্চাকে একজন মহিলা চুরি করে নিয়ে যাচ্ছে, আর এই মহিলাটি ছিল সেই বৃদ্ধ মহিলাটি। তখন এমিলি তো দ্রুত সেই মহিলার কাছে গিয়ে বলে আপনি আমার বাচ্চাকে ফেরত দিন, আর আপনি এতটা নিচে নেমে গিয়েছেন যে নিজে বাঁচার জন্য আমার বাচ্চাকে চুরি করে নিয়ে মেরে ফেলতে চাচ্ছেন। তো এরপর আমরা ডক্টর মার্ককে দেখতে পাই। সে আসলে লুকিয়ে লুকিয়ে অনেক মানুষকেই মেডিসিন দেয়, যেটা জোরিক জানতো। আর এরপর জোরিককে আমরা একটা সুপার শপে দেখতে পাই। সেখানে ছেলেরা ব্রিটিশকে মার্কের ব্যাপারে সবকিছুই বলে দিচ্ছিল, মানে মার্ক যে লুকিয়ে লুকিয়ে মানুষকে মেডিসিন দেয় এই ব্যাপারটা সে ব্রিটিশকে জানিয়ে দেয়। কিন্তু ব্রিটিশ তাকে কিছুক্ষণের জন্য তখন চুপ থাকতে বলে, কারণ এখন সে মার্কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। মার্কের নলেজ তাদের এখন অনেক বেশি প্রয়োজন। মার্ক যদি একবার এই ভ্যাকসিনটা আবিষ্কার করতে পারে তাহলে তাদের এখানে ছড়িয়ে পড়া ভাইরাস থেকে তারা সুরক্ষিত থাকতে পারবে। এরপরে সেখানে মানে সুপার মার্কেটে একটা বাচ্চা ভুল করে একটা কাচের জার ভেঙে ফেলে, আর সেখানে তখন দাঁড়িয়েছিল ক্রিস্টিয়ান এবং হেনরিক। হেনরিক তখন ক্রিস্টিয়ানকে বলে যে এটাই হলো আমাদের কাছে মোক্ষম সুযোগ, আমরা এখন ব্রিটিশের সামনে ভালো সাজতে পারি, যাতে করে ওই বোর্ডে আমাদের নামটা একটু ওপরের দিকে উঠে আসে। তাই সঙ্গে সঙ্গে ক্রিস্টিয়ান তখন ওই বাচ্চাটাকে একটা আপেল দেয়, আর বলে যে কোনো সমস্যা নেই, তোমার কোনো ভুল নেই, তুমি ভয় পেও না। আর এমন সময় আবার একটা মহিলা ওই বাচ্চাকে একটা গিফটও দেয়। আর ব্রিটিশ যখন এটা দেখতে পায় সে ক্রিস্টিয়ান এবং ওই মহিলার পজিশনটা তো এক ধাপ উপরে উঠিয়ে দেয়। তো অন্যদিকে ওই সুপার মার্কেটে লিসাও ছিল, আর সে দেখতে পায় যে হেনরিক তার কাছাকাছি চলে এসেছে। হেনরিক আসলে অনেক ধনী পরিবারের একজন সন্তান। সে লিসাকে বলে যে তোমার এত কষ্ট করতে হবে না, তুমি যদি আমার সঙ্গে থাকতে রাজি হও, মানে একটা রাত কাটাতে চাও, তাহলে আমি তোমার সব কষ্টই কমিয়ে দেব। তখন লিসা তাকে জানায় যে এই ব্যাপারে আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। কিন্তু হেনরিক তো তার কোনো কথাই শোনে না, সে লিসার দিকে এগিয়ে যায়। আর এই বিষয়টা তখন দূরে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ দেখতে পায়। এরপর সে বাইরে এসে হেনরিককে বলে যে আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি, বারবার কিন্তু আমি তোমাকে এইভাবে বাঁচাতে পারবো না। যদি জনগণের সামনে তোমার এইসব কুকীর্তি ফাঁস হয়ে যায় তাহলে কি হবে একবার ভাবতে পারছো? আর এখানে আমরা একটা গোপন তথ্য জানতে পারি,
সেটা হলো হেনরিক ব্রিটিশেরই সন্তান, কিন্তু এটা সে বাইরে কারো সামনে এভাবে বলে না। তো অন্যদিকে আমরা মার্ককে দেখতে পাই যে ল্যাবে একটা গোপন দরজা খোলে, যেটার ব্যাপারে আসলে কেউ জানতো না। আর মার্ক আসলে এখানে এক্সপেরিমেন্টের জন্য পিটার নামের একটা ব্যক্তিকে লুকিয়ে রেখেছিল। আসলে পিটার ছিল ওই ভাইরাসে ইনফেক্টেড, কারণ সে ওই দ্বীপের বাইরের মানুষ। সে নিজে থেকে মার্ককে এই ভ্যাকসিন তৈরি করতে সাহায্য করতে চায়। এরপর মার্ক যখন তাকে একটা ইনজেকশন পুশ করে, সে মার্ককে বলে যে হয়তো তার এই ভ্যাকসিনটা সাকসেসফুল হতে চলেছে, কারণ যখনই সে তাকে ভ্যাকসিন দেয় তার আগের চাইতে একটু ভালো ফিল হয়। অন্যদিকে লিসা তো হেনরিকের কাছে আসে, মানে সে হেনরিকে দেওয়া প্রস্তাবটা মেনে নিয়েছে। তবে এদিকে ঘটে আর একটা কাহিনী। একটা জাহাজে করে অন্য একটা এরিয়ার মানুষ এই দ্বীপে প্রবেশ করছিল। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বর্ডারটা ক্রস করার চেষ্টা করছে। যখনই হেনরিক এই খবরটা শুনতে পারে, তো সঙ্গে সঙ্গে ওই বর্ডারের কাছে বন্দুক নিয়ে চলে যায়। আর এরপর হেনরিক সহ সব গার্ডরা তাদেরকে বারবার সাবধান করে দেয়, যাতে করে তারা ভুলেও এই দ্বীপে এক পাও না ফেলে। কিন্তু তারপরও তারা যখন একটা কথাও শুনছিল না, তখন গার্ডরা মিলে তাদের শুট করতে শুরু করে দেয়। তো এরপরে দৃশ্য পরিবর্তন হলে, মানে ওর কয়েক ঘন্টা পর আমরা ওই দ্বীপে গণভোটের আয়োজন করতে দেখি। ওই যমজ বাচ্চাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্যই মূলত এই গণভোটের আয়োজন করা হয়েছিল। ক্রিস্টিয়ান তখন সেখানকার বোর্ডে দেখতে পায় যে একটা ভালো কাজের জন্য তার নাম এক ধাপ উপরে উঠে গিয়েছে। আর এরপর গণভোট শুরু হয়ে গেলে বেশিরভাগ মানুষই ভোট দেয় যে বাচ্চা দুটোকে রাখার জন্য। তাই এখন যেহেতু বাচ্চা দুটোকে রাখতে হবে, তাই 513 জন মানুষের মধ্য থেকে একজনকে মরতে হবে। তো এদিকে বেশিরভাগ মানুষই ভোট দেয় এরিয়ানের বিরুদ্ধে, কারণ সে একটা চোর ছিল। কিন্তু ঠিক এমন সময় লিসা একাই সেখানে উঠে দাঁড়ায় আর বলে যে আমি এই মৃত্যুর জন্য এরিয়ানকে নয়, বরং হেনরিককেই ভোট দিতে চাই। কারণ তার হাজবেন্ড যদি সামান্য চুরির জন্য এরকম শাস্তি পায়, তাহলে হেনরিক তো একটা লম্পট, সে একজন ধর্ষক। হেনরিক এই দ্বীপের মহিলাদের টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে। সে শুধুমাত্র ব্রিটিশের ছেলে হওয়ার কারণে কি তার কোনো বিচার হবে না? এখন লিসা যেহেতু হেনরিকের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তাই বাকি মহিলারাও সাহস পেয়ে যায় তার বিরুদ্ধে কথা বলতে। আর এরপর সবাই মিলে চিৎকার করে করে হেনরিকের বিরুদ্ধে কথা বলতে থাকে। আর এবার এরিয়ানের বদলে সেখানে হেনরিককে মৃত্যুর জন্য চুজ করা হয়। কিন্তু ব্রিটিশ তখন সবাইকে বলে যে হেনরিক তো আমার নিজের ছেলে, আর আমি একজন মা, তাই চাইলেও আমি নিজের চোখের সামনে আমার নিজের সন্তানকে এইভাবে মৃত্যুদণ্ড দিতে পারি না। তবে আমি একটা কাজ করতে পারি, আমি হেনরিককে এই দ্বীপ থেকে ব্যান করে দিলাম। হেনরিক এখন থেকে কখনই আর এই দ্বীপে প্রবেশ করতে পারবে না। তাকে ওইসব শহরে রেখে আসা হবে যেখানে মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এটা শুনে সেখানে থাকা সবাই তো সন্তুষ্ট হয়ে যায়। আর এরপর হেনরিককে নিয়ে যাওয়া হয় জেলে। এদিকে মার্ক আবারও পিটারের কাছে আসে। তবে আজকে যখন সে তার শরীরে ভ্যাকসিন পুশ করছিল, তখন সঙ্গে সঙ্গে পিটার মার্কের সামনেই মারা যায়। আর এতে করে তো মার্ক অনেক কষ্ট পায়। তারপর সেটা কাউকে না জানে পিটারের লাশটাকে পুড়িয়ে ফেলে, যাতে করে এই বিষয়টা আর কেউ জানতে না পারে। তো পিটারের মৃত্যুর সঙ্গে সঙ্গে তো মার্কের ভ্যাকসিন নিয়ে কাজ করার আর কোনো নমুনাই রইল না। এর পরের দিন সকালবেলায় আমরা মার্ককে তার ছেলে লিনাসের সঙ্গে কথা বলতে দেখি। সে তার ছেলেকে এই সব বিষয় খুলে বলছিল। লিনাস তখন তার বাবাকে জানায় যে আমি গার্ডদের টিমে জয়েন করব, আর হেনরিকে অন্য একটা শহরে রেখে আসার সময় আমিও যাব। সে আসলে পৃথিবীর অন্যান্য জায়গায় গিয়ে দেখতে চায় যে মানুষের কোনো আইডেন্টিটি আছে কিনা, যেটা তার বাবার পরবর্তীতে কাজে লাগতে পারে। কিন্তু মার্ক তাকে বলে যে এই দ্বীপের বাইরে যাওয়া কিন্তু অনেক রিস্কি, আমি চাই না তুমি যাও। কিন্তু লিনাস তো তার বাবার কথা শোনে না। আর এরপরে আমরা দেখতে পাই যে সমস্ত গার্ডরা হেনরিকে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। ওই গার্ডের টিমে তখন লিনাস দ্রুত এসে জয়েন করে। তারা সবাই মিলে সুরক্ষিত পোশাক পরে নেয়, যাতে করে ভাইরাস তাদেরকে আক্রমণ করতে না পারে। কিন্তু হেনরিকে এখানে কোনো সুরক্ষিত পোশাক পরানো হয় না। আর এরপর সমস্ত গার্ডরাই হেনরিককে নিয়ে একটা বোটে উঠে পড়ে, আর তাদের একটা লম্বা সফর শুরু হয়ে যায়। অনেকটা লম্বা সময় জার্নি করার পর তারা একটা বন্দরে চলে আসে। আর এরপর একজন গার্ড হেনরিককে সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হেনরিক তখন অনেক ইমোশনাল কথা বলে তাদেরকে একটু গলানোর চেষ্টা করে, কিন্তু এতে তেমন কোনো লাভ হয় না। অন্যদিকে আমরা ব্রিটিশকে দেখতে পাই, যাকে কিনা তাদের ওয়াটার সাপ্লাই বিল্ডিং এ খবর দিয়ে ডেকে আনা হয়েছে, কারণ সেখানকার পানির ফিল্টারে অনেক বড় একটা সমস্যা দেখা দিয়েছে। এখন ওটার সমস্যা খুঁজে দেখার জন্য একটা মহিলা কর্মী চেক করছিল। তখনই সেখানে সে একটা রেডিও খুঁজে পায়, আর এরপরে সেটা লিডার ব্রিটিশকে দেখানো হয়। রেডিওটা দেখে তো ব্রিটিশ অনেকটা অবাক হয়ে যায়, কারণ তাদের এখানে তো অনেক বছর আগে রেডিও ব্যান করে দেওয়া হয়েছে। তো এরপর সেখানে আরেকজন লোক আসে আর ব্রিটিশকে জানায় যে সে পানির সাপ্লাইটা ঠিক করে দিয়েছে। অন্যদিকে আমরা ওই গার্ডদের টিম দেখতে পাই, সেখানে তারা বোটে করে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছিল। এরপর একটা ফাঁকা শহর দেখতে পেয়ে তারা ওই জায়গায় নেমে পড়ে। কয়েকজন গার্ড এখানে ভাইরাসের স্যাম্পল কালেক্ট করতে চায়। তখন লিনাস তাদেরকে বলে যে আমি এই বোটেই থাকছি, তোমরা যাও, আমি এখানে বসে পাহারা দেব। এরপর যখন গার্ডরা একটা ব্রিজের কাছে আসে, তখন তাদের সঙ্গে একটা ব্যক্তির দেখা হয়। আসলে গার্ডরা এই ব্যক্তির কাছেই এসেছিল, আর তার নাম আর। তারা এখানে আরকে কিছু খাবার এবং ফলমূল দেয়, যার বিনিময়ে আরের কাছ থেকে তারা মেডিসিন নিয়ে নেয়। আর যেগুলো আসলে ওই দ্বীপের মানুষের জন্য অনেক বেশি প্রয়োজনীয়।
তো এদিকে লিনাস তো লুকিয়ে লুকিয়ে শহরের পরিস্থিতি দেখার জন্য বেরিয়ে পড়েছিল, আর সে তখন ওখানে কিছু সার্ভাইভারদের দেখতে পায়। এরপর এক বৃদ্ধ লোক লিনাসকে বলে যে তোমার এই ধরনের পোশাক পরে থাকার কোনো দরকার নেই, কারণ এই ভাইরাস এখন পৃথিবী থেকে চলে গিয়েছে। কিন্তু লিনাস তো এটা কোনোভাবেই বিশ্বাস করে না, সে তার কাছ থেকে তাকে অনেক দূরে থাকতে বলে। এরপর লিনাসের কাছে মজিক নামের একটা ছেলে আসে, সে তাকে একটা ভ্যাকসিন দিয়ে বলে যে এটা হলো ওই ভাইরাসের ভ্যাকসিন, আর এই ভ্যাকসিনটা একটা জাহাজে আরো অনেকগুলো রয়েছে, যদি লিনাক্স চায় তাহলে সে তাকে ওখানে নিয়ে যেতে পারে। আর ওই জাহাজে নিয়ে যাওয়ার পর মজিক তাকে বলে যে আমি তোমাকে সমস্ত ভ্যাকসিনই দিয়ে দেবো, কিন্তু তার বিনিময়ে আমাকে এবং আমার কয়েকজন বন্ধুকে তোমাদের ওই দ্বীপে নিয়ে যেতে হবে। কিন্তু লিনাস তখন তাকে জানায় যে আমি চাইলেও এটা করতে পারবো না, কারণ এটা আমাদের নিয়মের বাইরে। এরপর সেখানে সমস্ত লোকরাই বেরিয়ে আসে, যেটা দেখে তো লিনাস অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। কিন্তু এদিকে তো তার আগের সমস্ত গার্ডরাই ওই বোটে পৌঁছে গিয়েছে, তারা এখানে আসে অনেকক্ষণ লিনাসের জন্য অপেক্ষা করে, কিন্তু অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে তারা লিনাসকে ছেড়েই বোটটা ছেড়ে দেয়। লিনাস তো অনেক দ্রুত দৌড়ে সেখানে চলে আসে, কিন্তু দেখতে পায় যে গার্ডরা তাকে ফেলে সেই বোটটা নিয়ে চলে গিয়েছে। এদিকে লিনাস যখন সেখানে দৌড়াচ্ছিল তখন সেখানে একজন লোক লিনাসকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কারণ সে ওই হেলগোল্যান্ড দ্বীপের প্রত্যেকটা লোককেই ঘৃণা করত। লিনাস তখন কোনো মতে তার হাত থেকে বেঁচে একটা উঁচু জায়গায় উঠে পড়ে, আর সেখান থেকে লাফ দিয়ে সোজা বোর্ডের ওপরে এসেই পড়ে। কিন্তু এদিকে তো লিনাসের পিছু করতে করতে মজিকও সেখানে লাফিয়ে পড়ে, তবে গার্ডরা সেখানে তৎক্ষণাৎ তাকে গুলি করে আর সমুদ্রের মধ্যেই ফেলে দেয়। এদিকে গার্ডরা তখন লিনাসের শরীরে একটা আঁচড়ের চিহ্ন দেখতে পায়, আর তারা ওই জায়গায় গুলি করে একটা ভ্যাকসিনও লাগিয়ে দেয়, যার ফলে লিনাস সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে সে সঙ্গে সঙ্গে তার কাছে থাকা ভ্যাকসিনের বোতলটা লুকিয়ে ফেলে। তো অনেকক্ষণ জার্নি করার পর এরপর তারা আবারও ওই দ্বীপে ফিরে আসে, আর তাদেরকে ভালো করে স্যানিটাইজ করা হয়। এরপর কয়েকদিনের জন্য লিনাসকে রেখে দেওয়া হয় কোয়ারেন্টাইনে। আর তার বাবা যখন তাকে দেখতে আসে তখন সে কোনো মতে লুকিয়ে তার বাবার কাছে ওই ভ্যাকসিনটি দিয়ে দেয়। আর দেখা যায় যে লিনাসের সঙ্গে তখন আরেকজন গার্ডকেও কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ এই মিশন থেকে আসার পর তার শরীরে কেমন যেন র্যাশ বেরিয়ে গিয়েছে, তার উপর আবার সে অনেক কাশছিল। এরপর মার্ক তার উপর ওই ভ্যাকসিনটি প্রয়োগ করে আর লিনাসকে জানায় যে এই ভ্যাকসিনটি 100% কার্যকরী, এটাই হলো ওই ভাইরাসের মেইন ভ্যাকসিন। তাই লিনাস তার বাবাকে বলে যে তুমি ওই জায়গায় আরো একটা টিম পাঠিয়ে দাও, যাতে করে তারা অনেকগুলো ভ্যাকসিন নিয়ে আসতে পারে। কিন্তু মার্ক তাকে বলে যে এই প্রস্তাবে তো কেউ রাজি হবে না, কারণ অলরেডি এই দ্বীপের বাইরে গিয়ে দুজন কোয়ারেন্টাইনে রয়েছে, তাই এখন এর রিস্কটা আর কেউ নিতে চাইবে না। অন্যদিকে আমরা আর্দের শহর দেখতে পাই, সেখানে কয়েকজন মানুষ ছিল, তারা নদীতে মজিকের লাশটা খুঁজে পায় আর তার পকেটে তারা একটা ভ্যাকসিনও খুঁজে পায়। তখন আর বলে যে তোমরা মজিকের ফ্রেন্ডদের খবর দাও। এদিকে আমরা তো হেনরিককে দেখতে পাই, সে একদম শহরের মধ্যেই চলে এসেছে। সে ওখানে অলিমা নামের একটা মহিলাকে দেখতে পায়। অলিমার কাছে প্রচুর পরিমাণ স্যানিটাইজার ছিল, শহরের মানুষরা তাকে বিভিন্ন জিনিসের বিনিময়ে তার কাছ থেকে স্যানিটাইজেশন নিত, যাতে করে তারা এই ভাইরাস থেকে বাঁচতে পারে। কিন্তু হেনরিকের কাছে তো তেমন কিছুই ছিল না, তার কাছে শুধুমাত্র একটা চাবির রিং রয়েছে, আর সেটা যখন সে অলিমাকে দিতে যায় অলিমা তো তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তাই কোনো উপায় না পেয়ে সে ওখানে জামা খুলে অলিমার সঙ্গে ডান্স করতে শুরু করে আর তাকে ইমপ্রেস করে ফেলে, তাকে গানের সুরে সুরে প্রপোজও করে ফেলে। আর অলিমা তো গলে গিয়ে তাকে একদম নতুন জামা কাপড় পরতে দেয়। এরপর অলিমা তাকে তার বাড়িতে নিয়ে এসে সমস্ত জিনিসই ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, আর রাতের বেলা সে যখন তার গুপ্তধন দেখাতে যাবে ঠিক তখনই হেনরিক তাকে সেখানে মাথায় আঘাত করে আর মারতে মারতে তাকে সেখানে মেরেই ফেলে, যাতে করে সে ওখানে অলিমার জায়গাটা নিতে পারে। অন্যদিকে আমরা ব্রিটিশকে দেখতে পাই, যে কিনা সেখানে লিসার সঙ্গে কথা বলছিল। সে লিসাকে বলে যে তুমি অনেক সাহসী, যার কারণে তুমি হেনরিকের বিরুদ্ধে আওয়াজ তুলতে পেরেছো। এই কারণে আমি তোমাকে এবং তোমার হাজবেন্ডকে পুরস্কার স্বরূপ একটা বিলাসবহুল জীবন উপহার দিতে চাই। লিসা তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়, আর এরপরে ব্রিটিশ লাইভে এসে লিসার অ্যাপ্রুভাল দেখায় যে সেটা মেনে নিয়েছে যে হেনরিক তার যোগ্য শাস্তি পেয়েছে। আসলে ব্রিটিশ এখানে সবার সামনে ভালো হয়ে থাকার জন্যই এইসব কাজ করে যাচ্ছিল। যাই হোক, এদিকে তো আবার ওই দ্বীপের উদ্দেশ্যে দুজন মানুষকে বন্দি করেই পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে মার্ক তাদেরকে নিয়ে রিসার্চ করতে পারে। এরপর মার্ক তার ভ্যাকসিনটা টেস্ট করার জন্য তাদের শরীরে ওই ভ্যাকসিনটা পুশ করে। এদিকে দেখা যায় মার্কের ছেলে লিনাসের শরীরেও সেম ভাবে র্যাশ দেখা দিয়েছে, মানে সেও ওই একই ভাইরাসে আক্রান্ত, কিন্তু সে এই বিষয়টা সবার কাছেই লুকিয়ে রেখেছে। এদিকে ব্রিটিশ তো সবার কাছে তাদের যে গার্ড মারা গিয়েছে মানে হিন্সের মৃত্যুর খবর জানিয়ে দেয়, আর এই জন্য সে গার্ডদের লিডার মিয়াকে দায়ী করে, কারণ সে মনে করে যে তার দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই এরকমটা হয়েছে। কিন্তু মিয়া তো এই বিষয়টাকে পুরোপুরি অস্বীকার করে দেয়, আর সেখানে তারপর অনুষ্ঠিত হয়ে যায় গণভোটের, যেখানে সবাই মিয়ার বিরুদ্ধে ভোট দেয়, আর যার কারণে ওই ভোটে মিয়ার পয়েন্ট প্রায় 100 নিচে নেমে যায়। আর এখানে আমরা তখন ফিওনা নামের একটা মেয়েকে দেখতে পাই, যে এখানকার রিপোর্টার ডোরার মেয়ে ছিল। মিয়ার সঙ্গে তার সম্পর্কে বেশ ভালোই ছিল, তাই মিয়াকে প্রোটেক্ট করার জন্য সে ওখানে ইচ্ছা করে কাশি শুরু করে দেয়। আর সবাই ভাবে যে ফিওনা হয়তো বা ইনফেক্টেড, তাই সবাই তো ওখান থেকে ভয় পেয়ে বেরিয়ে চলে যায়। কিন্তু এতে তেমন একটা লাভ হয় না, কারণ কয়েক ঘন্টা পরে ব্রিটিশ আবার একটা মিটিং এর আয়োজন করে,
আর সেখানে সে মিয়ার পয়েন্ট কয়েক ধাপ কমিয়ে দেয়। আর ফিওনার মা ডোরাকে ওয়ার্নিং দিয়ে বলে যে দ্বিতীয়বার তোমার মেয়ে এরকম কোনো কাজ করলে তার পয়েন্টটা আমি নিচে নামিয়ে দেবো। এদিকে পরের দিন সকালবেলায় দেখা যায় যে ফিওনা হঠাৎ করে বমি করতে শুরু করেছে, যা দেখে তার মা তো অনেক টেনশনে পড়ে যায়। তাই এরপর সে তাকে তাদের ওখানকার একজন মহিলা নার্সের কাছে নিয়ে যায়, যার নাম লিলি। লিলি ফিওনাকে টেস্ট করার পর জানতে পারে যে সে প্রেগনেন্ট। লোরা তো এতে অনেকটাই বেশি টেনশনে পড়ে যায়, কারণ এই বাচ্চাটি অবৈধ, ফিওনা তো আনম্যারিড। আর এটা যদি কোনোভাবে জানাজানি হয়ে যায় তাহলে ফিওনার পয়েন্ট অনেকটা নিচে নেমে যাবে। তাই সে ফিওনাকে বোঝানোর চেষ্টা করে যে এই খবরটা জানাজানি হওয়ার আগে সে যেন এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলে। কিন্তু ফিওনা এই কথা শুনে তো অনেক বেশি রাগ করে। এরপর লিলি তখন লোরাকে বলে যে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো, আর কোনো মতে বা খাবারের সঙ্গে এই মেডিসিনটা তাকে খাইয়ে দেবে, দেখবে তার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। লোরা তখন বাসায় গিয়ে সেই কাজটাই করে, সে ফিওনাকে সাপোর্ট করার অভিনয় করে আর তার চায়ের সঙ্গে তাকে সেই মেডিসিনটাই খাইয়ে দেয়। তো ওই দিন রাতে ফিওনার কাছে আবার তার বয়ফ্রেন্ড টম আসে। ফিওনার প্রেগনেন্সির কথা শুনে তো সে অনেক খুশি হয়ে যায়, এমনকি সে যে গার্ডের চাকরিটা পেয়েছে সেটাও সে জয়েন করতে চায় না, কারণ এই পুরো সময়টাই সে ফিওনার সঙ্গেই থাকতে চায়। অন্যদিকে মার্ক যখন তার ছেলেকে চেক করতে আসে তখন লিনাস তার বাবাকে জানায় যে সে ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। এই কথা শুনে মার্ক তাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি দ্রুত এই ভ্যাকসিনটা তৈরি করে ফেলবো। তখন লিনাস তাকে বলে যে বাবা, আমি চাই তুমি আমার শরীরটাকে এক্সপেরিমেন্টের কাজে লাগাও। যেহেতু আমি অলরেডি ইনফেক্টেড, মানে আমার বাঁচার চান্স খুব একটা নেই, তাই আমি চাই আমার শরীরটা অন্ততপক্ষে ভ্যাকসিন তৈরির কাজে লাগুক। তো অন্যদিকে আমরা আর কি দেখতে পাই, সে ওখানে মানুষজনদেরকে বলছিল যে তোমাদের মজিকে কিন্তু ওই দ্বীপের লোকজনই মেরে ফেলেছে, আর তোমরা যদি আমাকে বলো যে ভ্যাকসিনগুলো তোমরা কোথায় রেখেছো তাহলে আমি তোমাদেরকে অনেক খাবার দেবো। আর এরপর সেখানে আমরা স্পার্ক নামের একজন ছেলেকে দেখতে পাই, যাকে দেখে আর একটু চালাক বলেই মনে হয়েছিল। তাই সে বাকি সবাইকে খাবার নিতে পাঠিয়ে দিয়ে স্পার্কের সঙ্গে আলাদাভাবেই কথা বলে। স্পার্ক তখন আরকে জানায় যে আমি তোমাকে ওই জাহাজটি সম্পর্কে বলে দিব, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমাকে ওই দ্বীপে নিয়ে যেতে হবে, কারণ সে ভালো করেই জানতো যে আর চাইলে বিভিন্ন জিনিসের সঙ্গে লুকিয়ে তাকে ওই দ্বীপে পাঠাতে পারবে। এদিকে মার্ক তার ছেলেকে নিয়ে তো অনেক দুশ্চিন্তায় ছিল, তাই সে লুকিয়ে লুকিয়ে মিয়ার সঙ্গে দেখা করতে আসে। সে মিয়াকে বলে যে তুমি ব্রিটিশের কাছ থেকে পারমিশন নিয়ে কয়েকজন লোককে নিয়ে আবারও ওখানে যাও যেখানে ভ্যাকসিনটা রয়েছে। কিন্তু মিয়া তখন তাকে জানায় যে ব্রিটিশের পারমিশন ছাড়া আমি কোনো রিস্ক নিতেই পারবো না, এমনিতেই আমার পয়েন্ট অনেক কমে গিয়েছে। এরপর সে মার্ককে বলে যে তোমার তো ব্রিটিশের সঙ্গে ভালো সম্পর্ক, যাও তুমি গিয়ে আগে পারমিশনটা নিয়ে আসো, তারপরেই আমি যাব। তো অন্যদিকে আমরা হেনরিকে দেখতে পাই, সেই নতুন জায়গায় কোনো কিছুই ঠিকমতো বুঝতে পারছিল না। তো এরপর যখন সে ওখানে একটা মেয়েকে দেখতে পায়, সে তাকে দুটার ব্যাটারি দেয় আর এখানকার কিছু ইনফরমেশন জানতে চায়। কিন্তু ঠিক তখনই তার পেছনে কয়েকজন লোক আসে আর তার মাথায় বাড়ি মেরে তাকে সেখানে অজ্ঞান করে ফেলে। এরপর যখন হেনরিকের জ্ঞান ফিরে আসে, সে নিজেকে একটা জায়গায় উল্টো করে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করে। তাকে আসলে একটা গ্যাং ধরে নিয়ে এসেছিল, কারণ অলিমা নামে যে মহিলাটাকে সে হত্যা করেছে ওই মহিলা এই গ্যাংয়েরই সদস্য ছিল। এরপর সে বাঁচার জন্য তাদেরকে বলে যে আমি আরের টিমের সদস্য, কিন্তু এই গ্যাংয়ের লোকজন তার একটা কথাই বিশ্বাস করছিল না। কিন্তু আরের নাম শুনে তারা সবাই মিলে অনেক ভয় পেয়ে যায়, কারণ আর সেখানকার অনেক পাওয়ারফুল একজন মানুষ। তাই তারা সঙ্গে সঙ্গে হেনরিকে নিয়ে যায় আরের কাছে। আর তখন জানায় যে না, এ তো আমার টিমের কোনো সদস্য নয়। আর তখন বাঁচার জন্য হেনরিক আর কোনো উপায় না পেয়ে সত্যি কথাই বলে দেয়। সে বলে যে হেলগোল্যান্ড দ্বীপের যে লিডার, মানে ব্রিটিশ, আমি তারই ছেলে, আর তোমরা কিনা আমাকেই মেরে ফেলবে। কিছুদিন আগে যে গার্ডরা এখানে এসেছিল আমিও তাদের সঙ্গে এখানে ঘুরতে এসেছিলাম, আর দুর্ভাগ্যবশত আমি এখানে হারিয়ে গিয়েছি। আপনি যদি চান আমি তাহলে আমার মায়ের কাছ থেকে আপনাকে প্রচুর পরিমাণ খাবার এনে দিতে পারি। আর সে আরো বলে যে অলিমাকে কিন্তু আমি মারিনি, সে ওই রাতে ভাইরাসে ইনফেক্টেড হয়েই মারা গিয়েছিল। এই কথাগুলো শুনে তখন আর ওই লোকদেরকে কিছু খাবার দিয়ে দেয়, আর ওই খাবারের বিনিময়ে সে হেনরিকে তার কাছেই বেঁধে রাখে। এরপরই আর হেনরিককে জানায় যে তুমি কি আমাকে বোকা পেয়েছো, আমি সবই জানি, তুমি অলিমাকে মেরেছো আর তোমাকে তোমার দ্বীপ থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর সে হেনরিকে একটা শর্ত দেয়, সে বলে যে তুমি যদি তোমার দ্বীপের সম্পর্কে আমাকে সবকিছু বলো তাহলে একমাত্র আমি তোমাকে ছেড়ে দিতে পারি। আসলে আরের অনেক দিনের স্বপ্ন ছিল সে ওই দ্বীপ মানে হেলগোল্যান্ডের লিডার হবে। অন্যদিকে আমরা তো ব্রিটিশকে দেখতে পাই, সে একটা মিটিং এ সবাইকে বলে যে আমাদের দ্বীপের বাইরে থেকে একজনকে আনতে হবে, কারণ যেহেতু হেন্স মারা গিয়েছে তাই তার জায়গায় অন্য একজন মানুষকে নেওয়া হবে। এরপর সেখানে যে পানির লাইন ঠিক করে দিয়েছিল তার ওয়াইফকে ওই দ্বীপে আনা হয়, তাকে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হয়। অন্যদিকে আবার তখন সেখানে ড্যানিয়েল নামের একটা মেয়ে চলে আসে, আর সে বলে যে আমি ইলেকের ওয়াইফের থেকে নাকি বেশি উপযোগী এখানে থাকার জন্য। তাই তাদের মধ্যে তখন আবার একটা ইন্টারভিউর আয়োজন করা হয়। তারা দুইজনে ইন্টারভিউতে অনেক ভালো উত্তর দিচ্ছিল, কিন্তু যেহেতু তাদের ওখানে কোনো সার্জন ছিল না তাই ইলেকের ওয়াইফের পরিবর্তে সেখানে ড্যানিয়েলকেই চুজ করা হয়, কারণ সে একজন সার্জন ছিল। তবে সেখানে ঘটে আর একটা কাহিনী, কারণ এরপর যখন মার্ক একজন ওয়ার্কারের অপারেশন করছিল
তখন ড্যানিয়েলও সেখানে উপস্থিত ছিল, কারণ সে নিজেকে তো একজন সার্জন বলেই পরিচয় দিয়েছে। কিন্তু ড্যানিয়েলের এই অপারেশন থিয়েটারে অনেক অসহ্য লাগছিল। আর এরপর সে গিয়ে মার্ককে সব সত্যি কথা বলে দেয়। সে বলে যে আমি কোনো সার্জন নই, আমাকে যখন ইন্টারভিউতে প্রশ্ন করা হচ্ছিল তখন আমি সবকিছু বই দেখে দেখে উত্তর দিয়েছি। ঠিক ওই সময় আবার তখন সেখানে জুরিক চলে আসে আর বলে যে আচ্ছা এটাই তোমাদের প্ল্যান, আমি তোমাদের সব কথাই শুনে ফেলেছি। সে এটাও বলে যে লিনাস তো অলরেডি ভাইরাসে ইনফেক্টেড, মার্ক একটা অকর্মক, কারণ সে এখন পর্যন্ত একটা ভ্যাকসিনও তৈরি করতে পারেনি। সে তার নিজের ছেলেকেই বাঁচাতে পারছে না, অন্যদের আবার কি বাঁচাবে? অথচ এতগুলো মানুষ কিনা তার উপরই ভরসা করে আছে, তাকে এত বড় একটা পজিশন দিয়ে রেখেছে। যদি মার্ক না থাকতো তাহলে এই পজিশনে আজকে আমি থাকতাম আর ঠিকই ভ্যাকসিনটা আবিষ্কার করতে পারতাম। তো এগুলো নিয়ে তখন মার্ক আর জুরিকের মধ্যে অনেক ঝগড়া শুরু হয়ে যায়। এটা দেখে তো ড্যানিয়েল তখন জুরিকের ওপর আঘাত করে আর সেখানে আবার তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর একটা পর্যায়ে যখন জুরিক ও ড্যানিয়েলকে মারতে শুরু করে তখন ড্যানিয়েল নিজেকে বাঁচাতে গিয়ে তো জুরিককে সেখানে মেরে ফেলে। আর এটা দেখে তো মার্ক অনেক ভয় পেয়ে যায়, কারণ এই বিষয়টা যদি একবার ব্রিটিশ জানতে পারে তাহলে অনেক ভয়ঙ্কর কিছু একটা ঘটে যাবে। এরপর তারা দুইজন মিলে তো লুকিয়ে লুকিয়ে জুরিকের লাশটাকে সমুদ্রের পানিতেই ফেলে দেয়। অন্যদিকে ব্রিটিশ এসে ফিওনাকে জানায় যে তার বয়ফ্রেন্ড ঠিকঠাক মতো কাজে জয়েন না করার কারণে তাকে কারাগারে বন্দি করে দেওয়া হয়েছে। আর সে এটাও জানে যে ফিওনা প্রেগনেন্ট, তাই সে তাকে বলে যে যেভাবেই হোক এই বাচ্চাটাকে নষ্ট করে দাও, এই বাচ্চাটা অবৈধ। আর সে কোনো মতেই চায় না যে এরকম অবৈধ কোনো বাচ্চা তার এই দ্বীপে জন্ম হোক। কিন্তু ফিওনা তো এটা শুনে প্রচন্ড রেগে যায় আর সে ব্রিটিশকে বলে যে আমি খুব ভালো করেই জানি তুমি একটা ভালো মানুষের মুখোশ পরে থাকো, আসলে তোমার ওই ভালো মানুষের আড়ালে রয়েছে একটা কুৎসিত চেহারা, আর এসব নিয়মকানুন তুমি শুধুমাত্র তোমার ভালো থাকার জন্যই তৈরি করেছো। অন্যদিকে আবার টমকে জেলখানা দেখে তার বাবা মা চলে আসে আর দেখতে পায় যে টমের পায়ে অনেক আঘাতের চিহ্ন। তারা টমের কাছে এই বিষয়ে জানতে চাইলে সে তাকে বলে যে এমনিতেই আমি আঘাত পেয়েছি, কিন্তু এরপর ওখানে থাকা একজন লোক তাদেরকে জানায় যে ব্রিটিশ এখানকার গার্ডদেরকে হুকুম দিয়েছে যাতে করে তারা এখানে থাকা সব কয়েদিদেরকে অনেক মারে, মানে অনেক বেশি টর্চার করে। তো এদিকে যখন ফিওনা একটা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার হঠাৎ করে অনেক পেট ব্যথা হতে শুরু করে দেয় আর সে তো সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। এরপর মার্ক যখন তাকে দেখতে আসে সে বলে যে তোমার মিসক্যারেজ হয়ে গিয়েছে ফিওনা, আই এম সরি। ফিওনা তো এই খবরটা শোনার পর প্রচন্ড ভেঙে পড়ে। অন্যদিকে ব্রিটিশ তো দুদিন ধরে জুরিকের কোনো খোঁজ পাচ্ছে না, তাই সেও অনেকটা চিন্তিত হয়ে পড়ে। এরপর সে জুরিকে খুঁজতে খুঁজতে মার্কের ক্লিনিকে চলে আসে আর সেখানে যাওয়ার পর সে ওখানে জুরিকের একটা ভাঙা দাঁত খুঁজে পায়। এরপর পরীক্ষা করে জানতে পারে যে ওই দাঁতটা আসলে জুরিকেরই। আর সে এটাও বুঝতে পারে যে জুরিককে হয়তোবা কেউ মেরে ফেলেছে, তাই সে সোজা মার্কের কাছে চলে আসে। কিন্তু মার্ক এখানে তার কথা শুনে অনেক হাসতে থাকে, কারণ সে ভালো করেই জানতো সে যত বড়ই অন্যায় করুক না কেন ব্রিটিশ তাকে কিছুই বলবে না, কারণ এত বড় একটা দ্বীপে মার্কই ছিল একমাত্র ডক্টর। এখন ব্রিটিশ তাকে বলে যে তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আমি তোমাকে ফাঁসাবো না আর আমি তোমার জায়গায় এখানে ইলেককে দোষী বানাবো। এরপর সবার সামনে ব্রিটিশ তো ইলেককে হত্যাকারী হিসেবে প্রমাণ করে আর সবাই মিলে ইলেককে সেখানে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ভোটও দিয়ে দেয়। শুধুমাত্র ফিওনা এবং তার বন্ধুরা এই বিষয়টাকে সাপোর্ট করে না, তারা এলিককে খুব ভালো করেই চিনত যে এলিক কখনো এই ধরনের কোনো কাজই করতে পারে না। তো এরপর দেখতে দেখতেই সেখানে এলেকের শাস্তির দিন চলে আসে। তার পায়ে অনেক ভারী লোহা বেঁধে দেওয়া হয় আর তাকে সমুদ্রের পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তো সব দ্বীপবাসীরাই ছিল আর মার্কও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক অনুতপ্ত হচ্ছিল। এরপর সেখান থেকে সে লিনাসের কাছে চলে আসে আর তার ছেলেকে তার অপরাধের কথা জানায় যে সে কত বড় অন্যায় করে ফেলেছে, তাকে এর প্রায়শ্চিত্ত করতেই হবে। আর এরপরেই গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে, যখন পৃথিবীতে প্রথম এই ভাইরাস ধরা পড়েছিল, যেই কারণে শহর থেকে সমস্ত মানুষদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। আর ওই সময় মার্কের ওয়াইফ হাসপাতালেই ছিল। আর মার্ক যদি তখনই তার ছেলেকে নিয়ে একটা নিরাপদ জায়গায় না আসে তাহলে সে তার ছেলেকে কোনোভাবে সেভ করতে পারবে না। মার্ক তার ছেলেকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওই লোকদের সঙ্গে সেখান থেকে তার ওয়াইফকে ছাড়াই বেরিয়ে পড়ে। আর যারা ওই ভাইরাসে ইনফেক্টেড ছিল না তাদেরকে শুধুমাত্র হেলগোল্যান্ড দ্বীপে নিয়ে আসা হয়। আর ওই দিনের পর থেকে মার্কের সঙ্গে তার ওয়াইফের আর কোনো যোগাযোগই হয়নি। মার্ক মনে করে যে হয়তো তার ওয়াইফও ওই ভাইরাসে ইনফেক্টেড হয়েই মারা গিয়েছে। এরপরে ওই দ্বীপের মধ্যে আস্তে আস্তে হাজার হাজার মানুষ বসবাস করা শুরু করে, কিন্তু ওখানে শুধুমাত্র একটা মাত্রই সুপার শপ ছিল আর ওই সুপার শপে কাজ করত ব্রিটিশ। এরপর মার্ক যখন ওই সুপার শপে খাবার আনতে যায় তখন ব্রিটিশ তাকে ফ্রিতেই তার ছেলের জন্য কিছু খাবার দেয়। আর এরপর সেখানে আমরা লিলি নামে সেই নার্সটাকেও দেখতে পাই যার মার্কের সঙ্গে দেখা হয় আর তারা দুজন মিলে ওখানে একটা হাসপাতাল দেয়। অন্যদিকে এখানকার খাবার পানি এবং সবকিছু কন্ট্রোল করার জন্য ব্রিটিশ সেখানে একটা নতুন রুল চালু করতে চায়। ব্রিটিশের আসলে লিডারশিপের অনেক ভালো কোয়ালিটি রয়েছে, এমনকি সে সবকিছু অনেক ভালোভাবে অর্গানাইজও করতে পারে। তাই এই শপের মালিক ব্রিটিশের কথাতে রাজি হয়ে যায়। আর এরপর তারা নিয়ম করে ওখানে থাকা প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট পরিমাণ সব জিনিস পাবে, মানে কেউ বেশিও পাবে না
আবার কেউ কমও পাবে না। আর এর কিছুদিন পর ব্রিটিশের মাথায় আরো একটা আইডিয়া আসে। সে ওখানকার একটা বড় অফিসারের সঙ্গে দেখা করে আর তাকে জানায় যে তারা চাইলে এই শহরটাকে বাইরের অন্যান্য শহরের মতো অনেক উন্নত করতে পারে। এই জন্য শুধুমাত্র প্রয়োজন সঠিক নেতৃত্ব দেওয়ার। আর এখানে প্রত্যেকটা মানুষের যোগ্যতা অনুযায়ী তাদেরকে কাজে লাগিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন নিয়মকানুন প্রয়োগ করতে হবে, যাতে করে এখানে সমস্ত ধরনের অন্যায় মানে চুরি ছিনতাই এই সবকিছু নিয়ন্ত্রণে চলে আসে। ব্রিটিশের এই আইডিয়াটা ওই অফিসারেরও খুব পছন্দ হয়ে যায় আর সেও তখন তার টিমে যোগদান করে। তো এরপরে ব্রিটিশ পুরো দ্বীপের মানুষের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ গ্রহণ করে আর আস্তে আস্তে সবাই তো ব্রিটিশকে ভালোবেসে তাদের সেই দ্বীপে লিডারই বানিয়ে ফেলে। এরপরে ব্রিটিশ মার্ক এবং সে নার্সটার সঙ্গে শেয়ার করে যে আমি বুঝতে পেরেছি এবং বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই দ্বীপের যে আয়তন রয়েছে তাতে এখানে শুধুমাত্র 513 জন মানুষ থাকলে অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আর এই জন্যই সে ওই নার্সটা এবং মার্কের কাছে সাহায্য চায়। কিন্তু প্রথমে তো মার্করা এই বিষয়ে রাজি হয় না। তখন ব্রিটিশ তাদেরকে বলে যে এই কাজের বিনিময়ে আমি তোমাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেব। আর যেহেতু মার্ক এবং ওই নার্সটার অবস্থা একটু খারাপ ছিল তাই তারা তখন ব্রিটিশের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে আস্তে আস্তে ওই দ্বীপে মানুষের লাশ ভেসে আসতে শুরু করে। মার্করা তখন তাদের শরীর থেকে ওই ভাইরাসের জীবাণু কালেক্ট করে আর এরপর ওই দ্বীপের মানুষরা যখন তাদের কাছে ট্রিটমেন্ট নিতে চলে আসে মার্করা তাদের শরীরে ঔষধ দেবার নাম করে ওই ভাইরাসটাই ছড়িয়ে দেয়। আর এইভাবে আস্তে আস্তে ওই দ্বীপের জনসংখ্যা কমতে শুরু করে, মানে ওই ভাইরাসে আক্রান্ত হয়ে ওই দ্বীপের মানুষও মারা যেতে শুরু করে। তবে ব্রিটিশ এবং তার লোকজনদের ওই ভাইরাস থেকে বাঁচার সমস্ত ব্যবস্থাই ছিল আর তারা এখানে পুরোপুরি সুরক্ষিত অবস্থায় থাকে। আর এইভাবে আস্তে আস্তে ওই দ্বীপের জনসংখ্যা নেমে আসে 513 জনে। আর এটাই ছিল ওই হেলগোল্যান্ড দ্বীপের আসল রহস্য। তো এরপর গল্প আবারও চলে আসে বর্তমানে। মার্ক তো এখানে তার ছেলেকে সমস্ত সত্যিটাই খুলে বলে সে আসলে অনেকটা স্বার্থপরের মতো কাজ করেছিল, কিন্তু এই সবকিছু শুধুমাত্র তার ছেলের জন্যই করেছিল। তো এরপর মার্ক তার ছেলেকে জানায় যে তোমার কোনো আক্ষেপ নিয়ে মারা যাওয়া লাগবে না আর আমি ঠিক করেছি, আমি সমস্ত দ্বীপবাসীকে সত্যিটা বলে দেব। এরপর আমরা সেখানে ডেনিলকে দেখতে পাই। সে ওখানে আসার পর বলে যে তোমরা এত টেনশন কেন করছো, আর তোমাদেরকে বাঁচিয়ে নেবে। আর আমি তোমাদেরকে এখানে আরেকটা মিথ্যা কথা বলেছি, আমি কিন্তু আরেরই লোক আর সেই আমাকে এখানে পাঠিয়েছে সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে আর এখানে সমস্ত মেডিসিন নিয়ে চলে আসছে। আর সে যদি মেডিসিন নিয়ে আসে দেখবে তোমার ছেলেও বেঁচে যাবে। তো অন্যদিকে আমরা দেখতে পাই সে এসপার্ক নামের ছেলেটা আর কি সঙ্গে নিয়ে জাহাজের কাছে চলে এসেছে যেখানে অনেক ভ্যাকসিন ছিল আর এই ভ্যাকসিনগুলো পেয়ে তো আর অনেক খুশি হয়ে যায়। আর এরপর আর তো তার সমস্ত সাথীদেরকে নিয়ে ওই হেলগোল্যান্ড দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অর্থাৎ ওই দ্বীপে এখন থেকে আর কোনো অন্যায় অবিচার হবে না, এখানকার সমস্ত মানুষই এখন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে, কারণ তারা এখন ভাইরাসে আক্রান্ত হলো তাদের কাছে ভ্যাকসিনটা থাকবে। আর এখন থেকে ব্রিটিশের আর কোনো অন্যায় রুলও এই দ্বীপে চলবে না। আর এরই মাধ্যমে আমাদের আজকের এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? আসলে সার্ভাইভাল মুভির গল্প আমার তো বরাবরই ভালো লাগে, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।